উত্তরবঙ্গের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে সৌন্দর্যের খনি। আজ তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে 3 দিকে সবুজ পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা নদী। ঠিক আমাদের ছোট বয়সে মন থেকে আঁকা প্রথম ছবিটার মতো। এখানে বয়ে চলা নদীর ছন্দ আর নাম না জানা পাখিদের ডাক চঞ্চল মনকে শান্ত করে দেবেই দেবে। আর ইচ্ছা হলে প্রকৃতির এই সুইমিং পুলে স্নানটাও করে নিতে পারবে। আজ আমাদের থাকার আস্তানা হবে এই নদীর ধারেই সুন্দর একটা জায়গায়। এই গ্রামটার নাম হলো যোগীঘাট। এই যোগীঘাটে পৌঁছতে রাস্তার অপূর্ব সৌন্দর্য তো রইলই, তাহলে চলো আজকের জার্নি শুরু করি মেঘপরীদের দেশ লামাহাটা থেকে। আমি চন্দন, তোমরা আছো এক্সপ্লোরার রয়ের সঙ্গে। সুপ্রভাত বন্ধুরা, আজকে 6ই এপ্রিল 2025। এই মুহূর্তে আমি আছি কিন্তু লামাহাটাতে। তোমরা আগের পর্বে এই লামাহাটার অপরূপ সৌন্দর্য দেখতে পেয়েছো। আজকে আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে সোজা যোগীঘাট। চলো আর দেরি করব না, কারণ এমনিতেই বাইক নিয়ে এসেছি। আমাদের শিলিগুড়িতে বাইকওয়ালা ভাইয়ার থেকে বাইক ভাড়া করে আমরা 4 জনে মিলে এই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি। চলো তাহলে বেরোনো যাক। শুভজিৎ, চলো টাটা। খুব ভালো লাগলো আমারও তোমাদের সঙ্গে সময় কাটিয়ে। আবার দেখা হবে, কারণ তুমি যা গান শোনালে সত্যিই মনে রাখবো। তোমরা যদি লামাহাটাতে এসে এই লামাহাটা বমসাং হোমস্টেতে থাকতে চাও তাহলে থাকতে পারো। আমার নিজের ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। এদের রান্নাবান্নাটাও বেশ ভালো, আমি এর আগেও বলেছি তোমাদেরকে, আমার খুব ভালো লেগেছে। এবার তোমরা দরকার হলে গুগলে রেটিং দেখে নিও, বন্ধুবান্ধবের থেকেও দরকার হলে কিছু ইনফরমেশান নিয়ে নিও। আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। আমি ডেসক্রিপশান বক্সে তো এই হোমস্টের নাম্বারটা দিয়ে দিলাম। চলো এখন বেরিয়ে যাই। প্রায় 12টা বাজে এখন যেতে হবে এখান থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। চলো। এবারে আকাশ বমজান হোমস্টের পার্কিং থেকে গাড়ি বার করে নিল। এই ট্রিপে আমরা 4 জন, আমি, আকাশ, প্রীতম আর শিবশঙ্কর। লামাহাটাকে বিদায় জানিয়ে আমাদের চলা শুরু হলো। লামাহাটা জায়গাটা এমনিতেই খুব সবুজ আর তুলনামূলক অনেকটাই ভিড় কম, তাই রাস্তাঘাটও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এই সুন্দর রাস্তা ধরে এগিয়ে চললাম। আজকের ওয়েদারটা একদম মেঘ করে রয়েছে, সকাল থেকে সূর্যের মুখ পর্যন্ত দেখতে পাইনি। যদি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে এখান থেকে উল্টো দিকের পাহাড়টা দেখতে পেতাম। আমি আগে বর্ষার পরে একবার এসেছিলাম এই রাস্তাতে, তখন দেখেছিলাম এখানকার এক ধরনের রূপ, আর এখন দেখছি মায়াবী আর এক ধরনের পরিবেশ। কি সুন্দর লাগছে তাই না? এই যে হালকা হালকা মেঘগুলো উড়ে যাচ্ছে। আমি আর আকাশ এই পরিবেশকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম। বাইক নিয়ে চলার একটা আলাদাই মজা, পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আমাদের রয়্যাল এনফিল্ড পাহাড় বেয়ে ওপর দিকে উঠতে থাকলো। সামনে রয়েছে প্রীতম আর শিবশঙ্কর। চলতে চলতে দেখতে পাচ্ছিলাম গাছেদের ফাঁক দিয়ে মেঘেদের আনাগোনা।
আর আমরাও মেঘেদের আলতো ছোঁয়া অনুভব করতে করতে এগিয়ে চললাম। ঠান্ডায় ঠান্ডায় এই জার্নিটা বেশ সুন্দর লাগছিল। পুরো এই জায়গাটা চারদিকটা সবুজ আর সবুজ। নর্থ বেঙ্গলে আসলে এগুলোই তো আমাদের পাওনা। এখানে রয়েছে এই সবুজ দেখে দুটো চোখের শান্তি আর বুক ভরে শ্বাস নেওয়ার সুযোগ। আর কি চাই বলো তো? আমরা সবাই মিলে আনন্দ করতে করতে এগোতে থাকলাম। তবে গাড়ি চালাতে চালাতে শিব আর প্রীতমের উদ্দীপনা দেখার মতো। তাদের কি গান! এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। দেখতে দেখতে আমরা প্রায় মংপুর কাছে চলে এলাম। মংপুতে প্রচুর সিনকোনা গাছ দেখতে পাওয়া যাবে, কারণ এখানে সিনকোনা গাছের চাষ হয়। আরও একটু এগিয়ে আমরা প্রায় ২৬ কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেলাম এই এত সুন্দর যাত্রাপথে। মাঝখানে একটা বাবা মহাদেবের মন্দির রয়েছে, তাই জন্য আমরা এখানটা একটু দাঁড়ালাম, যাই একটু দেখে আসি। রাস্তার পাশে উঁচু জায়গাতে ভগবান শিবের মন্দির রয়েছে। পাশের সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম মন্দিরে। ভেতরে ঢুকে বাবা মহাদেবকে প্রণাম জানিয়ে কিছু পরে বেরিয়ে এলাম। কি সুন্দর একটা জায়গা এখানটা। বাবা মহাদেবকে দর্শন করে এলাম। তোমরা শুনতে পাচ্ছ কি সুন্দর পাখিদের ডাক, আর তার সঙ্গে মন্দিরের ঘন্টার শব্দ। অপূর্ব লাগছে, অপূর্ব। এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটাই একদম আলাদা, সত্যি মন ভালো করে দেওয়ার মতন একটা জায়গা। আর চারদিকের পরিবেশ দেখো, এখানে না দাঁড়ালে হতোই না। গাড়ির ব্রেক একটু গরম হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে ঢালু রাস্তা দিয়ে ব্রেক ধরে ধরে নামছি বলে এখানটাতে একটুখানি দাঁড়ালাম। ব্রেকটা ঠান্ডা করতে হবে, যদি না দাঁড়াতাম খুব মিস করতাম। কিন্তু এই যে শোনো, এই জায়গাটাতে আমরা বেশ কিছুটা সময় কাটালাম। এরপরে আরও বেশ কিছুটা এগিয়ে এসে মংপু বাজার থেকে ডান দিকে ঘুরে গেলাম। এই দিকের রাস্তাটা তুলনামূলক একটু সরু হলেও রাস্তার কন্ডিশন বেশ ভালো। আমরা নিচের দিকে ঢালু পথে নামতে থাকলাম। আমরাও আশপাশের পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম। আর এখানকার আশপাশের পরিবেশ সে দেখার মতো। এরপরে আরও কিছুটা এগোনোর পর আমরা দূর থেকে যোগীঘাটে ব্রিজ দেখতে পেলাম। অর্থাৎ আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। এরপরে আমরা লোহার পুলটাকে পেরোতে থাকলাম, কারণ এই পুলটার উল্টো দিকেই আমাদের হোমস্টে বুক করে রাখা আছে। এবারে পুলটা পেরিয়ে ডান দিকে এগিয়ে চললাম। কিছুটা আসার পরেই ওই যে দেখা যাচ্ছে আমাদের আজকের আস্তানা।
এই এসে পৌঁছলাম এখন যোগীঘাটের হোমস্টেতে। এখন বাজে বিকেল 3:45। মেঘ করে এসেছে, রাস্তা প্রচণ্ড ঢালু। আমরা তো 4 চাকায় সবসময় ঘোরাফেরা করি, বুঝতে পারি না, এবারে 2 চাকায় এসে বুঝতে পারছি রাস্তা কীরকম। তাহলে চলো আগে হোমস্টেতে ঢোকা যাক। শিব আর প্রীতম আগেই পৌঁছে আমাদের ঘর নিয়ে রেখেছে। এই হলো আজকে আমাদের থাকার ব্যবস্থা। বেশ বড় সাইজের ঘর, রয়েছে দুদিকে দুটো ডবল বেডের খাট, আর তার সঙ্গে আলমারি রয়েছে জামা কাপড় রাখার জন্য। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টের সামনে একটা বড় জায়গা আছে পার্কিংয়ের জন্য। এবারে মনটা টানছিল কতক্ষণে পাশের নদীতে যাব। এই হোমস্টেটা এত সুন্দর জায়গায় কল্পনা করা যায় না, একদম রিয়াং নদীর পাশেই। চলো দেখিয়ে দিই, যদিও বা সন্ধে হয়ে এসছে, আজকে হয়তো কিছুটা দেখাতে পারবো। ওইদিকে প্রীতম আর শিব বেরিয়ে গেছে স্নান করতে। চলো যাওয়া যাক। আমি এখন স্নান করব না, কারণ আমার সন্ধ্যেবেলা স্নান করার অভ্যাস নেই। আমি খুব ভোরবেলা স্নান করি, যদি ঠান্ডা লেগে যায়। চলো যাই। আমার সঙ্গে সঙ্গে আকাশও চলল নদীর ধারে। পৌঁছতেই দেখি দুজনে জলে নেমে পড়েছে। দেখলাম ওরা দুজন ছাড়াও আরও একজন জলের মধ্যে বসে মজা নিচ্ছেন। চারদিকে বোল্ডার ছড়ানো, আর নদীতে বেশ জল কম। নদীর জল একদম পরিষ্কার, জলের নিচের পাথরগুলো পর্যন্ত এখান থেকে দেখা যাচ্ছে। তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর জায়গা। আর এখন হচ্ছে এপ্রিল মাসে ফার্স্ট উইক, এখন একদম জল কম। এটা যদি অক্টোবর মাস বা সেপ্টেম্বর মাস হয়, এই নদীতে কিন্তু তখন অনেক জল থাকে। এই নদী তখন অনেক সুন্দর লাগে। আমি একবার দেখে গেছিলাম সেপ্টেম্বর মাসে, রূপ অপূর্ব অপূর্ব। আমরা কিছুক্ষণ ওদের মজা করা দেখছিলাম। যাক, এবারে আবার টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ওরা স্নান করতে থাকুক, আমি এখন যাই রুমে। আমি এখন আর বৃষ্টির জল মাথায় লাগাবো না। তো চলো এখন রুমে যাওয়া যাক, রুমে গিয়ে একটু রেস্ট নিই। আমি আর আকাশ চলে এলাম রুমে। ততক্ষণে সন্ধে হতে শুরু করেছে। শিব আর প্রীতম স্নান করে আসতেই আমরা চললাম ডাইনিংয়ের দিকে, কারণ লাঞ্চ করা এখনো পর্যন্ত বাকি আছে। ডাইনিংটা একদম রিয়াং নদীর গায়ে। এখানে বসে বসেই নদীকে খুব ভালো করে উপভোগ করা যায়। টেবিলে লাঞ্চ রেডি, পরিবেশন চলছে। মেনুতে ছিল ভাত, ডাল, করলার পকোড়া, গুন্দ্রুক বলে একটা লোকাল ডিশ, ফুলকপি, স্কোয়াশের ঝাল, বিনসের একটা ডিশ, ডিমের কারি আর পাঁপড়। অর্থাৎ টোটাল 8টা আইটেম। ক্ষুধার্ত পেটে এইসব খাবার শেষ করতে আমাদের 4 জনে বেশি সময় কিন্তু লাগেনি। খাওয়ার 1 ঘন্টা পরেই ঘরে চলে এলো সন্ধ্যার স্ন্যাক্স। গরম গরম কফি আর তার সঙ্গে ভেজ পকোড়া। এবারে স্ন্যাক্স খেয়ে সবাই ঘুম লাগালাম। রাত 10টার সময় রুমেই ডিনার দিয়ে গেল। ডিনারে ছিল ভাত, রুটি, ডাল, আলু ভাজা এবং চিকেন। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম।
পরের দিন একটু দেরি করেই বিছানা ছেড়ে উঠেছিলাম। এগিয়ে চললাম নদীর দিকে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, আমাদের হোমস্টের ডাইনিং স্পেস এটা। আর এই যে পাশ দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী। দূরে ওই পাহাড় থেকে নেমে এসে আমাদের সামনে দিয়েই বয়ে চলেছে শান্ত রিয়াং নদী। তার লাজুকভাবে বয়ে চলার রূপ দেখার মতো। এই রিয়াং নদীর জল এতটা স্বচ্ছ যে নিচের দিকে থাকা পাথরগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। পাথরের ওপর দিয়ে বয়ে চলা ঠান্ডা জলের স্রোত উপভোগ করার মতো। আমি আর লোভ সামলাতে না পেরে নেমে পড়লাম জলের মধ্যে। রিভার বেডের ওপরে একটা পাথরে বসে এই সুন্দরী রিয়াং নদীর রূপ দেখতে থাকলাম। চারদিকে সবুজ পরিবেশে পাখিদের ডাক আর তার সঙ্গে বয়ে চলা নদীর কুলকুল শব্দ এখানকার পরিবেশটাই আলাদা এক মাত্রা এনে দিয়েছে। আমি এই সুন্দর প্রকৃতির মধ্যে বেশ কিছুটা সময় কাটালাম। এখানে কাটানো প্রতি কটা মুহূর্ত আর এখান থেকে নিজের চোখে দেখা ল্যান্ডস্কেপের ছবিগুলো সারা জীবন মনে রাখার মতো। কি বলো, কিরকম লাগছে এই জায়গাটা? সত্যিই সুন্দর কিনা বলো? এবারে আমি রিয়াং নদীর জলে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। এবারে আমার এই জলে স্নান করা হলো না বলে কিছুটা মন খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, কারণ আগামী কয়েকদিন আমার বেশ বড় বড় কয়েকটা ট্রিপ রয়েছে। তাই এই সকালবেলা উষ্ণ গরম জলে স্নান করব। আমি এখানে অনেকক্ষণ সময় কাটালাম, কারণ পরিবেশটা বেশ ভালো লাগছিল। এবারে রিভার বেড থেকে চলে এলাম হোমস্টেতে। তারপরেই হোমস্টে থেকে বেরোলাম আশপাশটা একটু পায়ে হেঁটে ঘুরবো বলে। হোমস্টের সামনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাঁদিকে রিভার বেডটা বেশ ভালো লাগছিল। এই জায়গাটা সেপ্টেম্বরের পর থেকে আরও সুন্দর লাগে, কারণ তখন এই নদীতে আরও একটু বেশি জল থাকে। আমি আরও একটু ব্রিজের দিকে এগিয়ে চললাম। এই যে এই দিক দিয়ে শিটং চলে যাচ্ছে, আর আমরা এসেছিলাম এই দিকটা দিয়ে। এরপরে আমার সঙ্গে একটা সঙ্গী যোগ হলো। ও চলল লোহার পুলে আমার সঙ্গে। এই লোহার পুলের ওপর থেকে জায়গাটা বেশ সুন্দর লাগছিল। এই লোহার পুলটা তৈরি হওয়ার আগে এখানে একটা ঝোলা পুল ছিল, এখন সেটা পরিত্যক্ত। আমিও ব্রিজের ওপরে মর্নিং ওয়াক করতে করতে ঘুরে বেড়ালাম। এবারে হাঁটতে হাঁটতে চললাম ব্রিজের নিচের দিকে। তখন কিন্তু আমার সঙ্গী অনেকেই।
ব্রিজের নিচ থেকে জায়গাটা বেশ ভালো লাগছে। নদীতে জল কম থাকায় আমি অনেকটাই নিচের দিকে নামতে পারলাম। আবার হোমস্টেতে ফিরে এসে ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়লাম। এবারে বাইক নিয়ে উত্তরবঙ্গ বেড়ানোটা বেশ ভালো হলো। আমার বন্ধু আকাশ বাইকের সারথির দায়িত্বে ছিল। আর সামনে চলেছে শিবশঙ্কর আর প্রীতম। এখন আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশন। যোগীঘাট থেকে দূরত্ব প্রায় 60 কিলোমিটার মতো। এবারে আমরা তিস্তা নদীর পাশ দিয়ে গাড়ি নিয়ে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। আমরা আস্তে আস্তে সময় নিয়েই এসেছি, তাই সময় লাগলো প্রায় 4.5 ঘন্টা মতো। এখন বাজে বিকেল 4:30। এই এখন এসে পৌঁছলাম বাইকওয়ালা ভাইয়ার কাছে। এখন গাড়ি জমা করে তারপরে এক্ষুনি বেরিয়ে যাব, কারণ বিকেল 5:30টায় আমাদের ট্রেন আছে। এখান থেকে প্ল্যাটফর্ম যেতে প্রায় আধ ঘন্টা মতন সময় লাগবে, তাই এখানে অফিসিয়াল বাদবাকি কাজগুলো কমপ্লিট করে তারপরে বেরিয়ে যাব। আকাশ সব পেপার ওয়ার্ক কমপ্লিট করলো। এই ফিরে আসার পরে বাইকওয়ালা ভাইয়া আমাদের সবাইকে একটা করে টি-শার্ট গিফট করলো। থ্যাংক ইউ। বাইকওয়ালা ভাইয়াকে বিদায় জানালাম, আবার আসবো কথা দিলাম। এই হচ্ছে আমাদের গাড়ি। আসা মাত্রই ওয়াশ শুরু হয়ে গেছে, তার মানে কীরকম যত্ন করে এরা সবাইকে সার্ভিসটা দেয়। হেভি জার্নি, হেভি জার্নি, হেভি বিশাল বিশাল। এ বাইক वाले भैया हिप हिप হুররে! स्टेशन হ্যাঁ এনজিপি। এবারে টোটো করে চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তারপর ট্রেন ধরে সোজা কলকাতা। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। এবারের জন্য নর্থ বেঙ্গল বেড়ানো এখানেই শেষ হলো। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন আর একটা জার্নিতে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।